আজ একটা প্রশ্ন দিয়ে এ প্রতিবেদন শুরু করি। যদি আপনাদের আমি বলি বর্তমান সময়ে জিও পলিটিক্সে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারকে, তাহলে আপনি কাকে বাছবেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। কিন্তু আমি যদি আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বাছতে বসি, তাহলে চোখ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু বেছে নেব। কিন্তু যদি আপনাদের বলি যদি পলিটিক্সে বর্তমান সময়ে জোকার হিসাবে কাকে আপনি বাছবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে আমার উত্তরটা এখানে মিলে যেতে পারে। কারণ বর্তমান সময়ে জিওপলিটিক্যাল জোকার হিসাবে মোহাম্মদ ইউনূস ছাড়া হয়তো কারোর নামই আর মাথায় আসে না। কেন তিনি জোকার? কারণ বিশ্বাস করুন, তিনি 7-8 মাসে এতবার পাল্টি খেয়েছেন, এত রকমের কথাবার্তা বলেছেন। ওনার যে পলিটিক্যাল দর্শন তা ব্যাখ্যা করার জন্য বিশেষজ্ঞ এই পৃথিবীতে বর্তমান সময় আছে বলে তো আমার মনে হয় না। তিনি কালকে অদ্ভুত কিছু কথাবার্তা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি কালকে বলেছেন ভারত এবং নেপালের কাছে সমুদ্র বন্দর নেই। সত্যি ঠিক কথা বলেছেন, ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যদি ভারত চায় তাহলে আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে উত্তর পূর্বের যে 7টি রাজ্য আছে সেগুলোর উন্নতি করা সম্ভব। অর্থাৎ সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার আহ্বান কালকে মোহাম্মদ ইউনূস কিন্তু দিয়েছেন ভারত সরকারকে। এবার 8 মাস আগে আপনি ফিরে যান। আমেরিকায় বসে মোহাম্মদ ইউনূস সেদিন সেভেন সিস্টার্সকে নিয়ে গরম গরম কিছু ডায়লগ দিয়েছিলেন। তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সের চাবিকাঠি নাকি বাংলাদেশের হাতে। বাংলাদেশ চাইলে সেভেন সিস্টার্সকে অশান্ত করতে পারে। এমনকি তার কথায় কার্যত সুরে সুর মিলিয়ে বাংলাদেশের একাধিক ছাত্রনেতাও বলতে শুরু করে সেভেন সিস্টার্সকে নাকি বাংলাদেশ কেড়ে নিতে পারে। আর আজকে 8 মাস পরে এসে তিনি কেড়ে নেওয়ার কথা বলছেন না, তিনি বলছেন সেভেন সিস্টার্সের ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ ভারতবর্ষকে সাহায্য করতে পারে। কিভাবে সাহায্য করতে পারে? বাংলাদেশ নাকি তাদের দুটো সমুদ্র বন্দরের ব্যবহার ভারতবর্ষের হাতে তুলে দিতে পারে। তাহলে ভারতবর্ষেরই আদতে লাভ হবে এবং সেভেন সিস্টার্সের ইকোনমিক্যাল যে ক্রাইসিস তা নাকি কেটে যেতে পারে। যে কথা উনি বললেন না তা হলো 2019 সালে শেখ হাসিনা অলরেডি একটি চুক্তি করে চলে গেছেন, যেই চুক্তিতে এই চট্টগ্রামের বন্দর এবং চট্টগ্রামের মঙ্গলা পোর্ট অলরেডি তিনি ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের একটি চুক্তি করে কিন্তু বেরিয়ে চলে গেছেন, যাতে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতে এই যে আন্তর্জাতিক সম্পর্ক তা কিন্তু আরো একটা ভালো জায়গায় যেতে শুরু করেছিল। তালটা কোথায় কাটলো? তাল কাটলো জয়শঙ্কর যখন বুঝলেন এই মোহাম্মদ ইউনূস আসলে এই চট্টগ্রামের বন্দর তা কিন্তু চীন এবং পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছেন ছলে বলে কৌশলে। জয়শঙ্কর দুদিন আগে একটি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশকেই বেছে নিতে হবে তারা কি চায়। কারণ কি? কারণ সকালে উঠে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক উপদেষ্টা ভারত বিরোধী কথাবার্তা বলছেন, অথচ তারা ভারতের থেকে বিভিন্ন উপায়ে লাভ করার চেষ্টা করছেন। সে চট্টগ্রামের বন্দর দিয়ে হোক কিংবা দুধ, ডাল, চিনি, গম বিভিন্ন জিনিস বাংলাদেশে সরবরাহ করে হোক, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই ভারত ডিপেন্ডেন্সিটা কিন্তু কমেনি, উল্টে বেড়েছে। এদিকে তারা ভারত বিপক্ষে একাধিক কথাবার্তা করে বলছেন এবং বিতর্কের সৃষ্টি করছেন। ভারতের বিদেশ মন্ত্রক এ বিষয়ে একাধিক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে। আর এই সকল পাল্টা হুঁশিয়ারির পর মোহাম্মদ ইউনূস বুঝলেন যদি ভারত আসলে এই চট্টগ্রামের বন্দর থেকে মুখ সরিয়ে নেয় তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে পারে বাংলাদেশ সরকার। সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান দুদিন আগে কি বলেছিল মনে আছে? তিনি বলেছিলেন এই মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ভারতবর্ষ। কার সঙ্গে রাখবে? যদি নির্বাচিত কোনো সরকার আসে তাহলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই হবে। মনে রাখবেন ভারতের সেনাপ্রধানের এই কথা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জিওপলিটিক্যালি একটা আলাদা ভ্যালু আছে। কারণ এই চট্টগ্রামের বন্দর ওরিয়েন্টেড জায়গায় সামরিক একাধিক বেস ক্যাম্পও কিন্তু ভারত সরকার গড়তে চেয়েছিল। 15ই অক্টোবর এই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় চীনের দুটো যুদ্ধ জাহাজ। ভারত শকড। ভারত ভাবে যে বন্দর চুক্তি করে 2019 সালে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছেন, যে বন্দরের উন্নতি করার একমাত্র ঠিকা ভারত সরকার নিয়ে এসছে, ঠিক সেখানে কেন চীনের যুদ্ধ জাহাজ আসছে? কেন ওই বন্দরে একের পর এক করাচি থেকে পাকিস্তানের অস্ত্র বোঝাই জাহাজ আসছে? ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু এই চট্টগ্রামের মঙ্গলা পোর্ট এরিয়াতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকে পিছনে সরে আসতে শুরু করে। জয়শঙ্কর সরাসরি বলে বাংলাদেশ বেছে নিক, বাংলাদেশ কি চায়। কারণ এই চট্টগ্রামের বন্দর ব্যবহার করলে ভারতের যে শুধু লাভ হতো তা নয়, বাংলাদেশের কোষাগারও কিন্তু ফুলে ফেপে উঠতে শুরু করেছিল। এই চুক্তির ভিতরে কি আছে তা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু প্রচার করে না,
কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝেছেন এই চট্টগ্রামের বন্দর থেকে যদি ভারত সরকার, ভারতের বিদেশমন্ত্রী এবং ভারতের সেনাপ্রধান মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশের অবস্থা আরো করুণ জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। তাই তিনি সেভেন সিস্টার্সকে হুমকি দেওয়ার বদলে এবার সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়ার একটা চেষ্টা করছেন। সত্যি রাজনৈতিকভাবে দেউলিয়া হলে যে জোকার বৃত্তি করতে পারে, সেই মোহাম্মদ ইউনূসকে না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না। বর্তমানে অনেক যুদ্ধই থেমে যাচ্ছে এই পৃথিবীতে, কিন্তু এই কথার যুদ্ধ আসলে মোহাম্মদ ইউনূস শুরু করেছিলেন, মোহাম্মদ ইউনূসই শেষ করলেন। ভারত শুধু মুখ বন্ধ করে পুরো মজাটা দেখলেন এবং নাটকের শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করে যাচ্ছেন। মোহাম্মদ ইউনূস বুঝেছেন বাংলাদেশের এই বর্তমান সেনাপ্রধান আসলে মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য উদগ্রীব হয়ে উঠেছে। এই সেনাপ্রধানের বিপক্ষে তিনি একটি প্ল্যান সাজাতে শুরু করলেন। মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে, হিজবুত তাহিরকে সঙ্গে নিয়ে তিনি সেনাপ্রধানের বিদ্রোহী গ্রুপগুলোকে এককাট্টা করার চেষ্টা তিনি করলেন। এই সেনাপ্রধানকে ব্যাক করলো ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সেনাপ্রধান কি করলেন? 12 জন সেনাকর্তাকে নজরবন্দি করে দিলেন এবং আসলে যে বিরোধী পক্ষ, বিরোধী সেনাগোষ্ঠীর হাত থেকে ক্ষমতা তিনি নিজের হাতে নিয়ে নিলেন। অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতই বাংলাদেশকে যে চালাচ্ছে এবং বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তা কিন্তু মোহাম্মদ ইউনূসও বুঝতে শুরু করে দিয়েছেন। নির্বাচন ওনাকে করতেই হবে। আর এই জামাতিপন্থীরা বাংলাদেশ থেকে যেভাবে লাঠি জাটা খাওয়ার একটা দিন চলে আসছে বলে মনে হচ্ছে, এতে মোহাম্মদ ইউনূসে যে ভীত সন্ত্রস্ত হয়ে ভারতের শরণাপন্ন হচ্ছেন, এ কিন্তু আজকে খোলা আকাশের মতো পরিষ্কার। 2019 সালে এই চুক্তি, যে চুক্তি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে হয়েছিল, তারপরে জয়শঙ্কর একটি বাইট দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভারত সরকার উত্তর পূর্বের ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তিত এবং এই চট্টগ্রাম বন্দর যখন ভারত সরকার ব্যবহার করবে, তার ফলে ভারতের ইকোনমিক্যাল উন্নতি শুধু হবে না, বাংলাদেশেরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাভ হবে। অর্থাৎ 2019 সালের একটি চুক্তি যা মোহাম্মদ ইউনূস এসে বন্ধ করার চেষ্টা করেছিলেন, তা আবার মোহাম্মদ ইউনূস খোলার চেষ্টা করছেন জয়শঙ্করের পায়ে পড়ে। হঠাৎ করে ভারত বন্দনা, যা মোহাম্মদ ইউনূসের মুখে শুনে একটু অবাকই লাগছে। প্রশ্ন হলো, যদি এই ভারতকেই ফের একবার চট্টগ্রাম বন্দর তারা তুলে দিতে চান, তাহলে 15ই অক্টোবর অবধি চীনের যুদ্ধজাহাজকে কেন ওই বন্দরে দাঁড় করিয়ে রাখা হলো? কেন বাংলাদেশের মতো একটি 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 ছোট্ট পুচকে দেশে সামরিক বেস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে চীনের সঙ্গে দিনের পর দিন খেলার চেষ্টা করলো মোহাম্মদ ইউনূস সরকার? পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছিলেন 15ই অক্টোবর, আপনার ইউটিউবে গিয়ে দেখতে পারবেন, আমার নথিতে সেটা বলছে। তিনি বলেছিলেন চীন চায় বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করতে এবং সামরিকভাবে যেন বাংলাদেশকে উন্নতি করা যায়, সেই চেষ্টা করবে চীন। প্রশ্ন হলো, বন্দর যদি আপনি চীনের হাতে নাই দেন, তাহলে কিভাবে সামরিক শক্তি বাংলাদেশে উন্নতি করবে চীন? অর্থাৎ চীনকে ছলে বলে কৌশলে বাংলাদেশের এই বন্দর বিক্রির পরিকল্পনা সম্পূর্ণভাবে ধরা পড়ে যাওয়ায় ফের একবার ভারতের শরণাপন্ন হলেন মোহাম্মদ ইউনূস। নতুবা সেনাপ্রধান যেভাবে হুমকি দিয়ে বলে দিয়েছেন এই বাংলাদেশের সরকারকে মান্যতাই দেয় না ভারত, তারপরেই হয়তো পিছু হাঁটতে বাধ্য হচ্ছেন আপনি। অর্থাৎ কোথায় আপনার হুমকি, কোথায় আপনার হুঁশিয়ারি? সেনাপ্রধানের মতো যদি ভারতও আপনার পাশে না থাকে, তাহলে আসলে আপনাকে যে কবে পালিয়ে যেতে হতো, সেটাও তো একটা বড় প্রশ্ন। পরবর্তীকালে আপনি যদি দেখেন 2019 সালে ভারত, নেপাল এবং ভুটানের 70% আমদানি রপ্তানি কিন্তু করা হয় চট্টগ্রাম বন্দর থেকে। এটা বুঝতে পেরেই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই চুক্তি হয়েছিল। এই চুক্তি মারফত মানে ডকুমেন্ট প্রসেসিং ফিস হিসাবে বাংলাদেশকে ভারত দিত একটা চালানে 30 টাকা করে। সিকিউরিটি চার্জ 1 টনে বাংলাদেশ পেত 100 টাকা। ট্রান্সশিপমেন্ট ফিস হিসাবে 200 টাকা করে প্রতি টনে কিন্তু বাংলাদেশ সরকার লাভ করত। এসকর্ট চার্জ হিসাবে প্রতি কিলোমিটারে 85 টাকা করে কিন্তু বাংলাদেশ সরকার পেত। 1 টনে 100 টাকা করে অফিসিয়াল ফিস ভারত সরকার কিন্তু বাংলাদেশকে দিত। পাশাপাশি কন্টেনার স্ক্যানিং চার্জে 254 টাকা প্রতি কন্টেনারে ভারত সরকার কিন্তু বাংলাদেশকে দিত। অর্থাৎ বিপুল পরিমাণে লাভ কিন্তু বাংলাদেশ সরকারও করেছে এই চুক্তির ফলে, যা মোহাম্মদ ইউনূস এসে হাসিনার চুক্তি হিসাবে চিহ্নিত করে বন্ধ করার চেষ্টা করেছেন। এবং জয়শঙ্কর বুঝতে পেরেই মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনি ঠিক করুন আপনি কি চান, নয় ভারতের থেকে উপকৃত হবেন, নয় ভারত বিরোধিতামূলক কথাবার্তা বন্ধ করবেন, রোজ সকালে উঠে ভারতের বিপক্ষে বলবেন আর ভারত থেকে লাভ ওঠাবেন, সেটা তো হতে পারে না।
আর এই সেনাপ্রধান এবং জয়শঙ্করের এই হুমকি হুঁশিয়ারের পরই সেভেন সিস্টার্স নিয়ে ব্যবসা বাণিজ্য করতে মোহাম্মদ ইউনূস আসরে নামলেন এবং ফের সেই বন্দর চুক্তিকে কার্যকরী করার জন্য ভারতের শরণাপন্ন হচ্ছেন। তাহলে শেখ হাসিনা কি ভুল করেছিলেন? কেন আপনি শেখ হাসিনা বিরোধিতা করলেন? কেন শেখ হাসিনা ভারতের হয়ে শুধু খেলে গেছেন এই কথা বলে সাধারণ মানুষকে ভুল বোঝালেন? কেন এই চুক্তির ইনসাইটে এত বিপুল পরিমাণে টাকা বাংলাদেশ সরকার লাভ করে সেটা আপনারা বোঝাচ্ছেন না? আজ যখন সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদের কোষাগার কার্যত দেউলিয়া হয়ে যাচ্ছে, তখন ভারতের পায়ে কেন আপনাকে ধরতে হচ্ছে? কেন চীনের হাতে আপনারা সামরিক শক্তি বৃদ্ধির নাম করে এই বন্দরকে তুলে দিতে চেয়েছিলেন? কারণ আপনারাও জানতেন এই চট্টগ্রাম বন্দর যদি একবার ছলে বলে কৌশলে চীন নিয়ে নেয়, তাহলে চীন অতি সহজেই সেভেন সিস্টার্সকে নজরদারির আওতায় আনতে পারবে, যা কিন্তু আসলে ভারত বিরোধিতার সমান। অর্থাৎ ছলে বলে কৌশলে আপনি চীনের কাছে নিজের দেশকে বিক্রি করার একটা চেষ্টা যখন বিফলে গেছে, তখন ফের একবার জয়শঙ্করের পায়ে পড়লেন। সত্যি ভাবলে অবাক লাগে, জিও পলিটিক্সে এই ধরনের দোদুল্যমনতা, এই ধরনের কার্যকলাপ আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র দিনের পর দিন ভারতের বিপক্ষে করে যাচ্ছে, শুধুমাত্র ভারত সরকার উদারতা দেখাচ্ছে। এই রকম আহ্বানের পর ভারত সরকার কি স্টেটমেন্ট দেয় সে বিষয়ে আপডেটেড ভিডিও আমি নিঃসন্দেহে বলবো, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই বাংলাদেশের সঙ্গে সত্যিই কি আর নতুন করে ব্যবসায়িক সম্পর্ক শুরু করা উচিত ভারতের, কিংবা নয়, কমেন্টে জানাবেন।